আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। এইচএসসি 2027 ব্যাচ আপনারা আসলে একজন কমেন্ট করছেন, খুব বেশি কমেন্ট আমি পাই না। আমি গত যে ভিডিওতে আমি জটিল সংখ্যা নামক অধ্যায়টা শেষ করলাম, 5টা ক্লাস নিয়েছিলাম, 5টা ক্লাসের মাধ্যমে অনেকটুকু কভার করে দেওয়ার চেষ্টা করছি। আসলে উনি বলছিল যে হ্যাঁ উপকার হচ্ছে মোটামুটি, বা এই রিলেটেড একটা কমেন্ট পাইছি, যার কারণে আজকে বহুপদী ক্লাসটা আমি শুরু করবো। বহুপদী ও বহুপদী সমীকরণ যে অধ্যায়টা, এই অধ্যায়টা আজকে শুরু করব। আজকে এটার প্রথম ক্লাস, এখানে লিখে দিচ্ছি লেকচার 1। লেকচার 1 তার মানে কি, এটা প্রথম ক্লাস। এই ক্লাস থেকে আপনারা বুঝে বুঝে সম্পূর্ণ অধ্যায় কভার করার চেষ্টা করবেন। জটিল সংখ্যা নামক অধ্যায়টা আমার যেহেতু 5টা ক্লাস লাগছে, এটা মিনিমাম 6 থেকে 7টা ক্লাস লাগবে। এই অধ্যায়টা জটিল সংখ্যা নামক অধ্যায়ের তুলনায় একটু বড় হয়, যেহেতু তুলনামূলকভাবে একটু বড়, যদিও বেসিক কম, অত বেসিক না আসলে, তবে কিছু ম্যাথ করাতে হবে তো অনেকগুলা। তো ম্যাথ করাতে গেলে দেখা যাবে যে ক্লাস একটু বেশি হয়েই যাবে। তো এতটুকু বলা যায় যে 6টা বা 7টা ক্লাস লাগবে, আর আমি ক্লাসগুলো দেবো একদিন পর পর। তার মানে এই সপ্তাহ যে আমাদের আছে আজকে রবিবার, এই সপ্তাহ সম্পূর্ণ লাগবে এবং তার পরবর্তী সপ্তাহেই শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমাদের এই বহুপদী ও বহুপদী সমীকরণ দেখেন, এইখানে বলাই হচ্ছে এই অধ্যায়টার নাম কি, বহুপদী। তাহলে বহুপদী জিনিসটা কি এবং বহুপদী সমীকরণ জিনিসটা কি, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। তো আপনাকে যদি আমি এখানে দেই যে x² - 5x + 6, এটা কি? এটা হচ্ছে আমাদের একটা বহুপদী। এটা আমাদের বহুপদী কেন মনে রাখবেন, দুইটা কনসেপ্ট আমাদের মনে রাখতে হবে, তাহলে আমরা অনেক জিনিস আছে যেটা আমরা সহজে আইডেন্টিফাই করতে পারবো যে আসলে হ্যাঁ এটা বহুপদী না এটা বহুপদী না। তো আমার আইডেন্টিফাই করার জন্য আমার দুইটা জিনিস মনে রাখতে হবে। দেখেন এখানে পাওয়ার হচ্ছে 2, এখানে পাওয়ার হচ্ছে 1, এখানে পাওয়ার হচ্ছে 0। এই যে তিনটা পাওয়ার এখানে আমি দিলাম আপনাদেরকে, এই তিনটা পাওয়ারের মধ্যে কোন একটা পাওয়ার কি আপনার ঋণাত্মক হয়েছে? ঋণাত্মক হয় নাই, পাওয়ার ঋণাত্মক হওয়া যাবে না। তাহলে 1 নম্বর কথা কি, পাওয়ার ঋণাত্মক হবে না। অর্থাৎ পাওয়ার যদি কোন একটা পদে পাওয়ার যদি ঋণাত্মক হয়, তাহলে সেটা আমাদের বহুপদী হবে না। এরপর আমরা আরেকটা জিনিস মনে রাখতে পারি, পাওয়ার ভগ্নাংশ হবে না। পাওয়ার কি কি হওয়া যাবে না? পাওয়ার হচ্ছে ঋণাত্মক, ধনাত্মক হয়ে গেছে না, এটা লেখছি কিন্তু ঋণাত্মক, কিন্তু ধর্ম তো দেখা যাচ্ছে। আচ্ছা একটু ভালো করে লিখি। এখন মোটামুটি একটু বোঝা যাচ্ছে ঋণাত্মক। তো পাওয়ার ঋণাত্মক হওয়া যাবে না। এরপর পাওয়ার ভগ্নাংশ হবে না, এই দুইটা হওয়া যাবে না। আর 3 নম্বরে আরো একটা কথা মনে রাখতে হবে, পদ সংখ্যা সসীম হতে হবে। পদ সংখ্যা সসীম হতে হবে। এই কথাগুলো যদি আমি একটু মনে রাখি, তাহলে কোনটা আসলে মানে আমার বহুপদী হচ্ছে আর কোনটা বহুপদী না, সেই বিষয়টা কিন্তু আমি নির্ণয় করতে পারবো। হ্যাঁ, এগুলা কিন্তু আমরা এখন খুব সুন্দরভাবে নির্ণয় করতে পারবো। তাহলে পদ সংখ্যা কি হতে হবে? সসীম হতে হবে। মানে এখানে কয়টা পদ আছে, 3টা, 4টা, 5টা, 10টা, 20টা, 30টা, 40টা, যাই হোক, আমি বলতে পারবো যে এখানে এই কয়েকটা পদ আছে আমার। এবং পাওয়ার ভগ্নাংশ হবে না। পাওয়ার কি হওয়া যাবে না? ভগ্নাংশ হওয়া যাবে না। অর্থাৎ পাওয়ার কখনো 1/2, 1/3 হওয়া যাবে না। এরকম যে কোনো প্রকার একটা ভগ্নাংশ হওয়া যাবে না। তাই বলতে যে এটা কিন্তু একটা ভগ্নাংশের মধ্যে দেখতে, 4/2 কে একটা ভগ্নাংশের মধ্যে দেখতে না, কিন্তু আসলে কিন্তু এটা একটা ভগ্নাংশ না। কেন এটা ভগ্নাংশ না? কারণ এটার মান কিন্তু একটা পূর্ণ সংখ্যা। যেটার মান একটা পূর্ণ সংখ্যা আসলো, যেটার মান আসলে একটা পূর্ণ সংখ্যা, সেটা আসলে একটা ভগ্নাংশ না। আপনি এটার মধ্যে দেখেন
এটা আসবে 0.5, এটার মধ্যে আসবে 0.33। এই যে দশমিক নামক যে চিহ্নটা সেটা কিন্তু আসছে, যেটার মধ্যে এই দশমিক নামক চিহ্নটা আসবে সেটাই আসলে মূলত ভগ্নাংশ। আর এটার মধ্যে দশমিক বলতে কোনো কিছু আসে নাই, এ কারণে এটা ভগ্নাংশ হবে না। তো ভগ্নাংশ জিনিসটা আসলে কি বোঝায়? ভগ্নাংশ মানে হচ্ছে দশমিক চিহ্ন, অর্থাৎ যেটার মধ্যে দশমিক চিহ্ন আসবে ওইটা ভগ্নাংশ, আর যেটার মধ্যে দশমিক আসবে না ওইটা ভগ্নাংশ না। তো পাওয়ার ভগ্নাংশ হওয়া যাবে না, পাওয়ার 4/2 হতে পারে, এবং পাওয়ার ধনাত্মক মানে ঋণাত্মক হবে না, এটা লিখছি। পাওয়ার অলওয়েজ ধনাত্মক হতে হবে, ধনাত্মক অথবা জিরো, ধনাত্মক অথবা জিরো, অর্থাৎ পাওয়ার যেটা হবে ওটার আগে ঋণাত্মক চিহ্ন আসা যাবে না। তাহলে এই জিনিসটা আমরা অবশ্যই বুঝতে পারলাম। তাহলে এটা হচ্ছে আমাদের বহুপদী। সমীকরণ মানে হচ্ছে আমার ইকুয়াল সাইন আসবে, ইকুয়াল সাইন আমার এই পাশে যে কোনো জিনিস হাবিজাবি হইতে পারে, অর্থাৎ দুই পাশে দুইটা বহুপদী থাকবে, দুইটা বহুপদী থাকতে পারে, দুইটা বহুপদী থাকবে এবং মাঝখানে একটা ইকুয়াল সাইন থাকবে। মাঝখানে যদি ইকুয়াল সাইন থাকে তাহলে সেটা বহুপদী সমীকরণ হবে, এটা হচ্ছে বহুপদী। আর যখন আমি ইকুয়াল সমীকরণ মানে হচ্ছে দুই পক্ষ সমান হবে, অর্থাৎ ইকুয়াল সাইন থাকবে। সমীকরণ হচ্ছে যে কোনো একটা মানের জন্য, যে কোনো একটা মানের জন্য বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হবে। এখন আমি ইকুয়াল যদি এখানে জিরো দেই, এই বক্সের এখানে যদি জিরো হয় কথার কথা, তাহলে এই বাম পাশে আমার এক্স এর এমন একটা মান বসাইতে হবে যে মানটা বসাইলে এইটুকু ক্যালকুলেশন করলে আমাদের জিরো হয়। তাহলে যেটার ক্ষেত্রে আমাদের আসলে এই মানগুলো মিলবে, যেটার ক্ষেত্রে এই মানগুলো মিলবে অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হবে, সেটা হবে আমাদের সমীকরণ। আর এটা হচ্ছে বহুপদী। সমীকরণটার মধ্যে বহুপদী আছে মানে হচ্ছে বহুপদী সমীকরণ। তাহলে বহুপদী জিনিসটা কি আর বহুপদী সমীকরণ জিনিসটা, এটা আমরা খুব সুন্দরভাবে বুঝলাম। আমাদের আরো একটা জিনিস আছে, বিভিন্ন অনুপাত এবং লগারিদমিক বিষয়গুলা, এগুলোর মধ্যে থেকে আমরা কিভাবে বুঝবো যে এটা বহুপদী না এটা বহুপদী হবে না। সাইন থেটা, কস থেটা, ট্যান থেটা এরকম হতে পারে, লগ এক্স ওয়াই এরকম হইলো, বা ln x হইলো, এগুলা যে আমাদের আছে এগুলা কি আমাদের বহুপদী নাকি এগুলা বহুপদী হবে না? এই জিনিসগুলাকে আসলে আমাদের একটু বোঝা প্রয়োজন, বোঝা রাখতে পারলে ভালো। তো এখানে দেয়া নাই, বই আসলে এগুলা নাই। আচ্ছা, বই যেহেতু নাই এগুলো আমাদের আলোচনার প্রয়োজনও নাই, বই থাকলে আলোচনা করে দিতাম এগুলা। মানে আসলে স্যাররা প্রশ্ন করে কোথায় থেকে, যেগুলা বই আছে, বই যে বিষয়গুলো থাকবে, আমি এস এ আহমদ স্যারের যে বইটা এটা আমি ফলো করতেছি। এখন আসলে আপনারা একটু কমেন্ট করবেন যে আসলে আপনারা যেটা ফলো করেন, বিশেষ করে কেতাব স্যার, কেতাব অথবা হচ্ছে আমাদের আরো একটা আছে যে এটা হচ্ছে আমাদের কি রফিকুল স্যারের বই, সিস্টেক প্রকাশনী, ওইটা তো মনে হয় রফিকুল স্যারের বই ওইটা। তো রফিকুল মানে কেতাব অথবা রফিকুল স্যারের যে বইটা, এই দুইটার কোন একটা যদি হয়, যে আপনারা এই দুইটার কোন একটা ফলো করতেছেন, এমন আপনাদের বইয়ে এই যে পরবর্তী যেটা বললাম যে অনুপাত বা যে কোনো লগারিদমিক বিষয়গুলা বা এক্সপোনেনশিয়াল কোনো ফাংশন যদি হয়, সেক্ষেত্রে যদি ওগুলার আলোচনা যদি বইয়ে থাকে, বইয়ে যদি আলোচনা থাকে তাহলে আমাকে বলবেন, তাহলে আমি আলোচনা করে দিব। এখন আমি খুব অ্যাডভান্স আলোচনা করতে পারি, খুব অ্যাডভান্স আলোচনা করে লাভ কি, যেগুলো বইয়ে নাই, যেগুলোর বেসিক বইয়ে মানে টাইপ করা নেই, ওইগুলো থেকে আমাদের প্রশ্ন হবে না। ওইগুলো থেকে যেহেতু আমাদের প্রশ্ন হবে না, সুতরাং ওইটা আসলে আলোচনা না করাই ভালো, যেগুলো আসবে ওইগুলো আমরা করবো। তাহলে একটা বহুপদী আমাদের দ্বিঘাত হতে পারে, ত্রিঘাত হতে পারে। তাহলে আমি দ্বিঘাত বহুপদী নিয়ে আমি আগে শুরু করি। দ্বিঘাত বহুপদী হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0, এই সমীকরণটা, এই সমীকরণটার মধ্যে কি হচ্ছে আমাদের, যেহেতু এখানে পাওয়ার 2, এখানে আমরা একটা বহুপদীর মাত্রা কত হয়,
এটা কিন্তু আমরা নবম দশম শ্রেণীতে শিখছি। মানে যে কয়েকটা পদ থাকবে প্রত্যেকটা পদের পাওয়ার নিব। এই পদের পাওয়ার 2, এই পদের পাওয়ার 1, এই পদের পাওয়ার 0। তাহলে সবথেকে বড় পাওয়ার কোনটা? সবথেকে বড় পাওয়ার হচ্ছে 2। তার মানে এটার মাত্রা হচ্ছে 2। মাত্রা যত থাকবে আমার ওই সমীকরণের ততগুলা সম্ভাব্য মান আমরা পাবো। মানে x এর এখানে সম্ভাব্য মান আমার কয়টা হবে? 2টা হবে। কারণ মাত্রা কত? মাত্রা 2। দ্বিঘাত দ্বি মানে কত? 2। অর্থাৎ এই সমীকরণ যদি আমরা সমাধান করি আমরা অলওয়েজ 2টা মান পাবো x এর। x এর কয়টা মান পাবো? 2টা। আমার যদি সমীকরণটা এরকম হইতো x³ + bx² + cx + d = 0, এখানে সর্বোচ্চ পাওয়ার কত? 3। সর্বোচ্চ পাওয়ার যেহেতু 3, তার মানে এই সমীকরণটা সমাধান করলে আমার অবশ্যই 3টা মান আসবে। কয়টা মান আসবে? 3টা। সর্বোচ্চ পাওয়ার যদি 4 হয় তার মানে ওটার সমাধান করলে আমার 4টা মান আসবে। এখানে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, তার মানে এটার সমাধান করলে আমার অবশ্যই x এর 2টা মান আসবে। কয়টা? এগুলো হচ্ছে সম্ভাব্য মান। একসাথে একটা সমীকরণে 2টা মান হতে পারে না, যে কোনো একটা হবে। ওই 2টার মধ্যে যে কোনো একটা, মানে যে কোনোটা বসালে আপনার সমাধান হবে। যেমন আমি সমীকরণটা লিখছিলাম হচ্ছে x² - 5x + c = 0, মানে হচ্ছে এটা আসে আমাদের, যেখান থেকে আমাদের x এর সমাধান করলে আসে 2, 3। এই মানে এই সমীকরণের সমাধান হয়তো 2 হবে অথবা 3 হবে, যে কোনো একটা হবে। কেন একটা হবে? সাপোজ ধরেন যে আমি 2 বসাইলাম, 2 বসাইলে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হবে। আবার হচ্ছে 3 বসাইলে হবে। আমি যদি একসাথে 2 এবং 3 বসাই সেক্ষেত্রে কিন্তু সমীকরণ হবে না। তার মানে আমি একই সাথে যদি 2 এবং 3 দুইটাই বসাই সেক্ষেত্রে কোনো সমাধান আসবে না। এর দ্বারা বোঝা যাচ্ছে যে একসাথে দুইটা সমীকরণ, একটা সমীকরণের একাধিক মানে মূল আসতে পারে না। এগুলো হচ্ছে সম্ভাব্য মান, যে কোনো একটা আসবে। যে কোনো একটা, হয়তো 2 বসাইলে হবে, না হয় 3 বসাইলে হবে। কিন্তু সম্ভাব্য মান কয়টা? 2টা, 3টা, 4টা এরকম। আচ্ছা, তাহলে একটা সমীকরণের কয়টা মূল আসলে থাকতে পারে সেই মূলগুলো আমরা অবশ্যই বুঝতে পারলাম। আচ্ছা, এবার হচ্ছে এই বিষয়গুলো আমাদের একটু খুব সুন্দরভাবে মাথায় নোট ডাউন করতে হবে। আগে হচ্ছে মাথায়, এরপর হচ্ছে খাতায়। এই 2টা জায়গায় আমাদের নোট করতে হবে। একটা সমীকরণ যদি আমাদের ax² + bx + c = 0 হয়, এই বেসিক গুলো যারা খুব সুন্দর করে বুঝবেন তাদের কিন্তু এই বহুপদী নামক অধ্যায়টা অনেক অনেক সহজ লাগবে। এই অধ্যায়টা আসলে খুবই খুবই সহজ। আমি এর আগে পূর্ববর্তী যে অধ্যায়টা পড়াইলাম জটিল সংখ্যা, ওই অধ্যায়টাও কিন্তু তুলনামূলকভাবে অনেকটুকু সহজ ছিল। এই বহুপদী অধ্যায়টাও আমাদের অনেক সহজ এবং এগুলো গুরুত্বপূর্ণ। যে অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ ওই অধ্যায়গুলো কিন্তু আমি আগে শেষ করব। আগে 6টা অধ্যায় আছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই 6টা অধ্যায় কভার করা যখন শেষ হয়ে যাবে তখন এই 6টা অধ্যায়ের উপর এমসিকিউ এবং সৃজনশীল ক্লাস দিয়ে একদম ফাইনাল একটা রিভিশন আপনাদের হয়ে যাবে। এরপর হচ্ছে আমরা বাকি 4টা অধ্যায় একটু দেখব, যেগুলো একদম না দেখলেই না। তো এটার সমাধান করলে যে আমাদের x এর মান আসবে, x এর মান কিন্তু আমাদের 2টা। একটা হচ্ছে এই যে এরকম মানগুলো কিরকম আসে, -b ± b² - 4ac / 2a। এই 2টা কিন্তু মান আসে, এটা আমরা নবম দশম শ্রেণীতেই পড়ছি। তাহলে ax² + bx + c = 0, এই যে সমীকরণটা সমাধান করলাম আর যে x এর মানটা আসবে সেই মানটা আমাদের কত হয়? -b ± b² - 4ac / 2a। এখন এখানে প্লাস নিলে হবে একটা, মাইনাস নিলে হবে একটা। প্লাস নিলে যেটা হয় সেটাকে আমরা আলফা বলি। মানে আলফা হচ্ছে আমাদের -b + b² - 4ac / 2a। আর হচ্ছে বিটা হচ্ছে আমাদের কত? -b - b² - 4ac / 2a। অর্থাৎ আমি একবার হচ্ছে এখান থেকে প্লাস নিছি, প্লাস নিলে হয় আলফা। মানে আমরা ধরতে পারি, আমরা এরকমও বলতে পারি যে মাইনাস নিলে হবে আলফা, প্লাস নিলে হবে বিটা। মানে একটা আমরা আলফা ধরবো আর একটা আমরা বিটা ধরবো। মানে প্লাস এবং মাইনাস, একটা আমরা প্লাস মানে আলফা ধরবো আর একটা হচ্ছে বিটা ধরবো। তাহলে আমরা এই সমীকরণের 2টা মূল আমরা কি ধরবো? একটা আলফা এবং একটা হচ্ছে বিটা। একটা হচ্ছে আলফা আর একটা কি আমাদের বিটা। এবার এই বিটা, এখানে আপনাদের কিছু বেসিক আমি একটু বলে রাখি। এই যে সমীকরণের 2টা মূল আছে,
এই সমীকরণের দুইটা মূল হচ্ছে আমাদের আলফা এবং বিটা। আচ্ছা, ভালো কথা। দুইটা মূল আলফা এবং বিটা। আলফা বলতে আমার এটাকে বোঝানো হচ্ছে, বিটা বলতে এটাকে বোঝানো হচ্ছে। এই যে দুইটা মূল আমার এখানে আছে, এই দুইটা যদি আমরা যোগ করি, সমীকরণের যে দুইটা মূল থাকে, এই দুইটা মূল যদি আমরা যোগ করি, মানে আলফা প্লাস বিটা যদি আমরা করি, তাহলে অবশ্যই মাইনাস বি ডিভাইডেড বাই এ, অর্থাৎ মাইনাস এক্স স্কোয়ারের সহগ ডিভাইডেড বাই, না, মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে দুইটা মূলের যোগফল আমার কত হবে সবসময়? মাইনাস এক্স এর সহগ, হ্যাঁ, মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। আর যদি আমরা দুইটা মূল যদি গুণ করি, তাহলে হবে ধ্রুবক ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, ধ্রুবক ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এর সহগ। তাহলে আমরা অবশ্যই এই দুটো যোগ করব। এই দুটো যোগ করলে দেখবো আসে কত? মাইনাস বি ডিভাইডেড বাই এ আসবে। আর হচ্ছে তখন আমরা দুটো গুণ করব, তখন আমাদের সি ডিভাইডেড বাই এ আসবে। তাহলে একটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল কি কি? একটা সমীকরণের সমাধান করলে দুইটা মূল আসলে কি কি হয় সেই দুইটা আমরা জানি না, কিন্তু এই সেই দুইটা মূল দুইটা যদি আমরা যোগ করি তাহলে কত হবে আর গুণ করলে কত হবে সেটা কিন্তু আমরা বের করতে পারবো। যোগ করলে কত হবে সেটা হবে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, আর গুণ করলে কত হবে? ধ্রুবক ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। এবার হচ্ছে এই যে সমীকরণটা, এই সমীকরণটা যদি সি ইকুয়াল 0 হয়, সি ইকুয়াল যদি 0 হয়, সি ইকুয়াল 0 হলে এখানে তো সম্ভাব্য মূল কয়টা? এখানে দ্বিঘাত সমীকরণের সম্ভাব্য মূল হচ্ছে দুইটা। এই যে দ্বিঘাত সমীকরণটা, এটার সম্ভাব্য মূল হচ্ছে দুইটা। এই দুইটা মূলের মধ্যে একটা মূল 0 হবে। সি ইকুয়াল 0 মানে ধ্রুবক যদি 0 হয়, তাহলে একটা মূল 0 হবে, একটা মূল 0 হবে, একটা মূল 0 হবে। এটা তো বোঝাই যায়। দেখেন, এটা যদি আমরা 0 বসাই তাহলে আমাদের কত আসবে? সি ইকুয়াল 0 বসাইলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়াল হচ্ছে 0। এরপর হচ্ছে তাহলে আমাদের কত আসে? এক্স কমন নিলে হয় এক্স প্লাস বি। দেখেন, এই দুটোর সমান যদি আমরা 0 ধরি, তাহলে এক্স এর সমান আপনারা 0 ধরবেন। এক্স কি আপনার একটা মূল, তাহলে একটা মূল আপনার 0 আসলো। আচ্ছা, তাহলে সি ইকুয়াল যদি 0 হয় একটা দ্বিঘাত সমীকরণে, তাহলে আমাদের একটা মূল অবশ্যই অবশ্যই 0 হবেই। এরপর হচ্ছে বি ইকুয়াল যদি 0 হয়, বি ইকুয়াল যদি 0 হয়, তাহলে আমাদের যে দুইটা মূল হবে সেই দুইটা মূল আমাদের অবশ্যই এক্স স্কোয়ার কত হয়? মাইনাস সি ডিভাইডেড বাই এ। এটাকে রুট করলে হয় এরকম, আর রুট করলে আমাদের একটা প্লাস মাইনাস দিতে হবে। মানে মূল দুইটা কেমন হবে? রুট ওভার অফ সি মাইনাস এ, রুট ওভার অফ সি মাইনাস এ, এটা হবে। মানে বি ইকুয়াল যদি 0 হয়, বি ইকুয়াল যদি 0 হয় তাহলে আমাদের দুইটা মূল এরকম হবে। আর হচ্ছে মানে একবার প্লাস দিলে একটা বের হবে, মাইনাস দিলে আরেকটা বের হবে। তো যেমন এক্স স্কোয়ার মাইনাস 4 এরকম আমরা দিলাম। এই সমীকরণটা যদি আমরা সমাধান করি তাহলে এক্স স্কোয়ার, তাহলে এখানে এক্স এর মান কত আসবে? মাইনাস সি, সি কত এখানে? -4 ডিভাইডেড বাই এ, এটাকে রুট করতে হবে। তার মানে আমাদের 4 কে রুট করতে হয়। 4 কে রুট করলে একবার 2 আসবে, একবার -2 আসবে, অর্থাৎ প্লাস মাইনাস 2 হবে। মানে +2 আমাদের একটা অ্যানসার, -2 আমাদের আরো একটা অ্যানসার। দেখেন, এটার সাথে মিলিয়ে কিন্তু আমরা এটার সমাধান করছি। তাহলে অবশ্যই বুঝতে পারছেন যে আমাদের সি ইকুয়াল যদি 0 হয়, একটা দ্বিঘাত সমীকরণের সি যদি আমাদের 0 হয়, তাহলে একটা মূল আমাদের অবশ্যই অবশ্যই 0 হবে। আর একটা হচ্ছে বি ইকুয়াল যদি 0 হয়, তাহলে মূল দুইটা রুট ওভার সি মাইনাস সি ডিভাইডেড বাই এ হবে, রুট ওভার মাইনাস সি ডিভাইডেড বাই এ। এটা করলে আমাদের যে মানটা আসবে ওটার আগে একবার প্লাস দিব, প্লাস দিলে একটা মান, মাইনাস দিলে আরো একটা মান। এই যে সমাধান করা হয়েছে এখানে। এবং যদি এ ইকুয়াল যদি 0 হয়ে যায়, তাহলে এটা আর দ্বিঘাত সমীকরণই থাকবে না, এটা একঘাত সমীকরণ হয়ে যাবে। এবং সেই মূলটা হবে আমাদের x ইকুয়াল মাইনাস সি ডিভাইডেড বাই বি। তাহলে আমাদের একটা মূল পাওয়া যাবে। সম্ভাব্য মূল তখন কয়টা পাওয়া যাবে? একটা। মানে এ ইকুয়াল যখন 0 হয়ে যাবে, এ ইকুয়াল যদি 0 হয়
সেক্ষেত্রে এক্স স্কোয়ার তো কোনো মান নেই, এক্স স্কোয়ার এখানে থাকবেই না, কারণ এক্স স্কোয়ারের সাথে জিরো গুণন হয়ে এতটুকু জিরো, তাহলে মানে বি এক্স প্লাস সি একটা সমীকরণই থাকবে, মানে এক মূল বিশিষ্ট একটা সমীকরণ হবে। সেক্ষেত্রে আমাদের এক্স এর মানটা আমরা কত পাবো, মাইনাস সি ডিভাইডেড বাই বি। তাহলে সি ইকুয়াল জিরো হলে কি হয়, বি ইকুয়াল জিরো হলে কি হয়, এ ইকুয়াল জিরো হলে কি হয়, এই তিনটা জিনিস আমরা দেখব। এবং আমাদের যে দুইটা মূল আছে, দুইটা মূল আমরা যোগ করলে পাবো হচ্ছে মাইনাস বি ডিভাইডেড বাই এ, গুণ করলে পাবো আমরা সি ডিভাইডেড বাই এ। তো দ্বিঘাত সমীকরণের এই বেসিক কথাবার্তাগুলো গেল। এরপর আমরা কাজ করবো যে রুটের ভিতরের এইটুকু জিনিস নিয়ে। রুটের ভিতরে আমাদের কতটুকু আছে, বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এটার আলোচনা এখন শুরু করবো। রুটের ভিতরে একটা সমীকরণ সমাধান করতে গেলে রুটের ভিতরে আমাদের যে জিনিসটা থাকে সেটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি। এটা চারটা ধরন আছে, এই চারটা ধরন আমি আগে লিখি। এটার মান আমার অবশ্যই জিরো হবে, অথবা জিরোর তুলনায় বড়, অথবা জিরোর তুলনায় ছোট, অথবা হচ্ছে এই যে মানটা হবে এটা আমাদের পূর্ণবর্গ হবে। না, এটা এক্স না দিয়ে ওয়াই দেই, এক্স দিলে তো কেমন দেখা যায়, এটা ভালো হয় না জিনিসটা। কারণ সমীকরণটাই তো আমাদের এখানে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো, এখানে তো আমাদের এক্স আসছে এক্সট্রা, এই কারণে আমরা এটা দিতে পারবো না। এখানে ওয়াই স্কোয়ার মানে আমি বুঝাইছি যে এখানে যে মানটা হবে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে চারটা জিনিস এখানে হতে পারে। বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি আমরা নির্ণয় করি, এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটাকে বলা হয় আমাদের নিশ্চয়ক বা পৃথায়ক বলা হয় এটাকে। এটা আমরা একটু খুব সুন্দরভাবে বুঝবো। দ্বিঘাত সমীকরণের বেসিক গুলো আজকে শেষ করে দিই। দ্বিঘাত সমীকরণের যে বেসিক গুলো আছে এই বেসিক গুলো আজকে আমরা শেষ করে দেই। আগামী দিন দ্বিঘাত সমীকরণের কিছু ম্যাথ আমরা সমাধান করার ট্রাই করব। তো আমরা আসলে এই জিনিসটা নির্ণয় করব, বি স্কোয়ার মাইনাস ফোর এসি নির্ণয় করব। সেই মানটা যদি আমাদের জিরোর সমান হয়, মানে অথবা যেটাই হোক এই চারটার মধ্যে যে কোনো একটা হবে, হইলে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারবো। মানে যদি ওটা আমাদের বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি জিরো হয়, তাহলে এই সমীকরণের যে দুইটা মূল, একটা দ্বিঘাত সমীকরণ থেকে তো আমরা এই জিনিসগুলো বের করব। তো ওই দ্বিঘাত সমীকরণের যে দুইটা মূল, ওই দুইটা মূল কেমন হতে পারে সেটা আমি বি স্কোয়ার মাইনাস ফোর এসি নির্ণয় করেই বলতে পারবো। কিভাবে, যদি দেখেন বি স্কোয়ার মাইনাস ফোর এসি জিরো হয়েছে, তাহলে এই সমীকরণের যে দুইটা মূল থাকবে, এই দুইটা মূল আমার অবশ্যই 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 বাস্তব মূলত সমান হবে, বাস্তব মূলত এবং সমান। এরপরে আসেন হচ্ছে যদি শূন্যের তুলনায় বড় হয়, শূন্যের তুলনায় বড় হয়েছে মানে কি, বাস্তব অমূলত অসমান, এটা হবে বাস্তব অমূলত অসমান, এরকম হবে। আর যদি আমাদের শূন্যের তুলনায় ছোট হয়, মানে রুটের ভিতরে মাইনাস আইসা পড়ে, রুটের ভিতরে মাইনাস আসলে এটাকে বলা হয় জটিল। জটিল জিনিসটা কিন্তু আপনারা পড়ছেন, তো রুটের ভিতরে কিন্তু মাইনাস আইসা পড়বে। বি স্কোয়ার মাইনাস ফোর এর মানটা শূন্যের তুলনায় ছোট, তার মানে কি রুটের ভিতরে মাইনাস, অর্থাৎ জটিল হবে, তাহলে এখানে অবাস্তব হয়ে যাবে, অবাস্তব অসমান। আর যদি আমাদের এরকম হয় বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এটা যদি আমাদের একটা পূর্ণবর্গ সংখ্যা যদি হয়, এটা আমাদের স্পেশাল ভাবে বুঝতে হবে। এটা যদি আমাদের পূর্ণবর্গ সংখ্যা হয়, তাহলে আমাদের যে জিনিসটা সেটা হচ্ছে এই সমীকরণে যে দুটা মূল থাকবে, এই দুটা মূল আমাদের বাস্তব মূলত অসমান হবে।
এই চারটা জিনিস আমাদের খুব সুন্দরভাবে মাথায় নিতে হবে। বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 হয়, তাহলে সমীকরণের যে সম্ভাব্য দুটা মান থাকবে, এই দুইটা মূল আমার অবশ্যই বাস্তব, মূলদ এবং সমান হবে। যদি বি স্কোয়ার মাইনাস 4ac শূন্যের তুলনায় বড় হয়, তাহলে বাস্তব, অমূলদ, অসমান। আর যদি বি স্কোয়ার মাইনাস 4ac শূন্যের তুলনায় ছোট হয়, তাহলে অবাস্তব, অসমান। আর বি স্কোয়ার মাইনাস 4ac যদি ওয়াই স্কোয়ার মানে একটা পূর্ণবর্গ সংখ্যা যদি হয়, তাহলে সেটা বাস্তব, মূলদ এবং অসমান হবে। এই চারটা জিনিস বোঝার পর হচ্ছে আমরা একদম মুখস্থ করে ফেলবো, বুঝবো এবং সাথে সাথে মুখস্থ করে ফেলবো। হ্যাঁ, তাহলে এগুলো দিয়ে কিন্তু আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ অনেক ম্যাথ আমরা সমাধান করতে পারবো। জাস্ট এই চারটে অ্যাপ্লাই করি, এই চারটা ব্যবহার করে আমরা অসংখ্য ম্যাথ আছে যেগুলো সমাধান করতে পারবো। দেখি যে দিকের সমীকরণের আমাদের আরো কিছু লাগবে কিনা। মূলের প্রকৃতি এই বিষয়গুলো, ও হ্যাঁ, একটা জিনিস এখন আপনাদেরকে বলি। এই যে আমাদের অবাস্তব, অবাস্তব মানে কি, মানে হচ্ছে যেটা বাস্তবে সম্ভব না, ওইটাকে কিন্তু আমরা জটিল সংখ্যা বলি। জটিল সংখ্যা আমাদের এক্স প্লাস আই ওয়াই, এটা আমাদের খুব সুন্দরভাবে বুঝতে হবে। এটা আমাদের জটিলও হতে পারে বা হচ্ছে আমাদের অমূলদও হতে পারে। এটা হচ্ছে আমাদের অমূলদ। অমূলদকে আমাদের এক্স প্লাস রুট ওয়াই দ্বারা প্রকাশ করা হয়, আর জটিলকে আমাদের এক্স প্লাস আই ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। সমীকরণের যে অবাস্তব মূলগুলা, মানে অবাস্তব মানে জটিল যে মূলগুলা, এই জটিল সংখ্যাগুলা যদি কোনো একটা সমীকরণের মূল হয়, বা হচ্ছে অমূলদ যে সংখ্যাগুলা, সেগুলা হচ্ছে যদি আমাদের কি হয়, অমূলদ মূলগুলা যদি আমাদের সমীকরণের মূল হয়, সেক্ষেত্রে মূলগুলা অনুবন্ধী আকারে থাকবে। মানে একটা মূল যদি আমাদের এক্স প্লাস আই ওয়াই হয়, আর একটা অবশ্যই এক্স মাইনাস আই ওয়াই হবে। একটা যদি আমাদের এক্স প্লাস রুট ওয়াই হয়, আর একটা আমাদের এক্স মাইনাস রুট ওয়াই হবে, মানে অনুবন্ধী আকারে। এখন আপনাকে প্রশ্নের মধ্যে বইলাই দিছে যে একটা মূল হচ্ছে 2+3i, তাহলে আপনি বুঝে ফেলবেন যে অবশ্যই আরেকটা মূল আমার 2 - 3i হবে, অন্য কোনো কিছু হবে না। একটা মূল যেহেতু 2+3i, তাহলে এটা অনুবন্ধী কি 2 - 3i, তাহলে আরেকটা মূল আমাদের অবশ্যই 2 - 3i হবে। মানে এই যে জটিল মূলগুলা বা হচ্ছে অমূলদ যে মূলগুলা, এই মূলগুলা আমাদের কি আকারে থাকে, অনুবন্ধী আকারে থাকবে, অবশ্যই অবশ্যই অনুবন্ধী আকারে থাকবে। তো এই বিষয়গুলো যদি আমরা একটু মাথায় রাখি, এরপরে আছে দ্বিঘাত সমীকরণের সবকিছু আজকে শেষ করব। দ্বিঘাত সমীকরণ আপনারা খুবই সুন্দর মাথায়, আমি বলি যে আমি যা বুঝাইতেছি এই প্রত্যেকটা কথা, আজকের ক্লাসের প্রত্যেকটা কথাই আপনার খুবই খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আপনাদের অবশ্যই খাতায় নোট করতে হবে। যে করতেছেন সে হচ্ছে, মানে যে নোট করতেছেন আজকের ক্লাসটা, সে হচ্ছে বুদ্ধিমান। আর যে নোট করবেন না, সে হচ্ছে গেছেন, তা সে আপনি কি করতে পারবেন না। পরবর্তী আমি যে ক্লাসটাই বুঝাবো, বা যখন আমি একটা ম্যাথ সলভ করাবো এই বহুপদী, তখন আপনি বুঝবেন না, কারণ আপনি তো বেসিক ক্লাসটাই বুঝেন নাই, বেসিক ক্লাসটাই আপনি পারেন না, নোট করেন নাই, তাহলে আপনি কি করতে পারবেন না, পরবর্তী ক্লাসগুলো বুঝবেন না। এখনো সময় আছে, এখন থেকে যেগুলো বুঝাই সেগুলো আপনি কি করেন, সেগুলো হচ্ছে আপনি নোট করেন। এবং ভিডিওটি পজ করে আপনারা সম্পূর্ণ ভিডিও আবার বারবার দেখতে পারবেন, বারবার হচ্ছে নোট করার সুযোগ পাবেন। তো আপনারা একটু নোট করে নেবেন, নোট করে এগুলা হচ্ছে একদম মুখস্থ করে ফেলবেন। আচ্ছা, এরপর এই যে আমাদের একটা সমীকরণ ax² + bx + c = 0, এই সমীকরণের দুইটা মূল যদি আমাদের আলফা এবং বিটা হয়, তাহলে এই দুইটা মূল কিন্তু আমরা সমাধান করতে পারবো। সমাধান করার জন্য হচ্ছে আমরা কি করব, জাস্ট হচ্ছে মানে এটা সমাধান করার জন্য আমরা কি করতে পারি, আমরা মিডল ফ্যাক্টর করে সমাধান করতে পারি। মিডল ফ্যাক্টর করা যায়, আবার হচ্ছে
মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a এটা অ্যাপ্লাই করেও কিন্তু আমরা সমাধান করতে পারি। তাহলে একটা দ্বিঘাত সমীকরণ আমরা বিভিন্নভাবে আমরা সমাধান করতে পারি। একটা হচ্ছে মিডল ফ্যাক্টর করে, আর একটা হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a এটা অ্যাপ্লাই করেও আমরা সমাধান করতে পারি যে দুইটা মূল কি কি হয়। এখন এই দুইটা মূল হচ্ছে আমাদের আলফা এবং বিটা। আলফা এবং বিটা যোগ করলে হয় কত আমাদের? আলফা এবং বিটা যোগ করলে হয় মাইনাস বি ডিভাইডেড বাই এ। আলফা বিটা হয় আমাদের সি ডিভাইডেড বাই এ। এরপর হচ্ছে আপনাকে দুইটা মূলই দিয়ে দিল, দুইটা মূল দিছে হচ্ছে 2 এবং 3। এখন সমীকরণটা আমাদের কি হবে? তো দুইটা মূল যদি আমাদের আলফা এবং বিটা হয়, সেই দুইটা মূল বিশিষ্ট সমীকরণটা আমাদের কত হবে? মানে একটা দ্বিঘাত সমীকরণ কি সেটা আমাকে বের করতে বলছে, দ্বিঘাত সমীকরণটা কি। কিন্তু এখানে আপনার দেওয়া আছে কি, দুইটা মূল দেওয়া আছে আলফা এবং বিটা। তাহলে আপনি করবেন কি, যে এটা অ্যাপ্লাই করবেন x স্কয়ার মাইনাস মূল দুটার যোগফল ইনটু হচ্ছে x প্লাস মূল দ্বয়ের গুণফল ইকুয়াল হচ্ছে 0। x স্কয়ার মাইনাস মূল দ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূল দ্বয়ের গুণফল ইকুয়াল 0। এটা হচ্ছে দুইটা মূল যদি আপনার দেওয়া থাকে সেক্ষেত্রে আপনি সমীকরণটা এইভাবে সাজাবেন, তাহলে আপনাদের কি হয়ে যাবে, সমীকরণ হয়ে যাবে। এখানে দুইটা মূল হচ্ছে 2 এবং 3, তাহলে মূল দুটার যোগফল কত হবে? 2 আর 3 যোগ করলে হয় 5, মানে 5x আর মূল দ্বয়ের গুণফল 3 দুগুণে কত হয়? 6। দেখেন এই সমীকরণটা কিন্তু সমাধান করলে আমাদের মূল দুইটা কি কি আসে? 2 এবং 3 আসে। তাহলে আমরা সমীকরণ কিভাবে নির্ণয় করতে পারবো? যখন হচ্ছে আমাদের দুইটা মূল দেওয়া থাকবে তখন আমরা করব হচ্ছে x স্কয়ার মাইনাস মূল দ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূল দ্বয়ের গুণফল ইকুয়াল 0। তো সমীকরণ দেওয়া থাকলে কিভাবে মূল বের করতে হয়, মূল দেওয়া থাকলে কিভাবে সমীকরণ বের করতে হয়, সেই বিষয়গুলো যদি আমরা পারি তাহলেই আমাদের কাভার হয়ে যাবে। তো আমার মনে হয় না যে এখন কোনো কিছু বাকি আছে। তবে একটা জিনিস আমাদের একটু মাথায় রাখতে পারলে ভালো, যে আমাদের ax স্কয়ার প্লাস bx প্লাস c এই যে সমীকরণটা, এটা সমীকরণটার মান সর্বোচ্চ কত হতে পারে? এই সমীকরণের মান সর্বোচ্চ কত হতে পারে, বা হচ্ছে সর্বনিম্ন কত হতে পারে, অর্থাৎ সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান। সর্বোচ্চ মান অথবা সর্বনিম্ন মান হবে c মাইনাস বি স্কোয়ার বাই 4a, এটা হচ্ছে ফর্মুলা। আর কোন মানের জন্য সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান পাওয়া যাবে, সেটা হচ্ছে মাইনাস বি বাই 2। তো এটা হচ্ছে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান। এখন সর্বোচ্চ মান কখন হবে, সর্বনিম্ন মান কখন হবে, এর মানের উপর ডিপেন্ড করবে। এর মান যদি শূন্যের তুলনায় বড় হয় তার মানে কি পজিটিভ। এর মান যদি শূন্যের তুলনায় বড় হয় তাহলে এটার জন্য হবে আমার শূন্যের তুলনায় বড় মানে কি পজিটিভ। পজিটিভ এর জন্য আসবে আমার সর্বনিম্ন। সর্বনিম্ন আর শূন্যের তুলনায় ছোট মানে কি ঋণাত্মক, এটার মান না আসবে হচ্ছে সর্বোচ্চ। ওই যে আমরা নবম অধ্যায়ে পড়ছি না, এটা ফার্স্ট পার্টের যে অন্তরীকরণ যে অধ্যায়টা, ওইখানে আমরা পড়ছি না লঘুমান গুরুমান, ওইগুলাই কিন্তু সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান। ওইগুলো আমরা দুইবার অন্তরীকরণ করতাম। লঘুমান গুরুমান কিভাবে বের করছি? লঘুমান গুরুমান বের করছি হচ্ছে আমরা দুইবার অন্তরীকরণ করছি। একবার অন্তরীকরণ করলে যেটা বের হয় সেটাই আমরা 0 ধরে x এর মানগুলো বের করছি। বের করার পর কি করছি, দ্বিতীয়বার অন্তরীকরণ করলে যে রেজাল্ট বের হয় ওর সিদ্ধান্ত নিচ্ছি। ওটা যদি শূন্যের তুলনায় ছোট হয়েছে তাহলে আমরা লঘুমান নিছি, শূন্যের তুলনায় বড় হলে গুরুমান নিছি, বা এরকম আমরা কিছু করছি, যাই হোক কাজ কাম করছি। ওইগুলোর ক্ষেত্রে ওইভাবে আপনি দুইটা মান যে লঘুমান এবং গুরুমান আপনি বের করলেন, ওই লঘুমান বা গুরুমান আপনি অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন, ওইখানে যে মানটা আসবে আপনি যদি এটা অ্যাপ্লাই করেন, জাস্ট এইটা c মাইনাস বি স্কোয়ার বাই 4 এই সেম মানটাই পাবেন আপনি। লঘুমান বলেন বা গুরুমান বলেন, আপনি এটা অ্যাপ্লাই করলেই পাবেন। এবং কোন মানের জন্য আসলে সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান পাওয়া যায়, সেটা হবে মাইনাস বি ডিভাইডেড বাই 2a। তাহলে এর মান অর্থাৎ x স্কয়ার সহগ যদি ধনাত্মক হয় তাহলে এটার জন্য সর্বনিম্ন মান পাবেন। আর যদি সর্বোচ্চ মান পাইতে চান তা মানে শূন্যের তুলনায় ছোট অর্থাৎ এর মান যদি ঋণাত্মক হয়
তাহলে সর্বোচ্চ মান হবে। একটা সমীকরণ আপনাদেরকে আমি একটু দিয়ে একটু উদাহরণ দিই। x² মাইনাস 20x প্লাস 36। এখানে এর মান কত হয়েছে? ধনাত্মক, মানে শূন্যের তুলনায় বড় হয়েছে। এটা কিন্তু শূন্যের তুলনায় বড় হয়েছে। তাহলে এটা আসলে কোন মানের জন্য, আসলে এটা মানে কোন মানের জন্য, x এর মান কত হলে এটার জন্য কিন্তু সর্বনিম্ন মান। কারণ কি, এটা হচ্ছে ধনাত্মক, ধনাত্মক হলে সর্বনিম্ন মান। সর্বনিম্ন মানটা কত? সর্বনিম্ন মানটা হচ্ছে c মাইনাস বি স্কোয়ার বাই 4। c হচ্ছে 36 মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে 400 ডিভাইডেড বাই 4, a হচ্ছে কত? 1। 400 কে 4 দ্বারা ভাগ করলে হয় 100। 36 থেকে 100 বাদ দিলে হয় আমাদের মাইনাস 64। তাহলে দেখেন এখানে কিন্তু এর মান যে এত শূন্যের তুলনায় বড় হয়েছে, আমাদের সর্বনিম্ন মান পাওয়া গেছে 64। আবার দেখেন আমি যদি এই সমীকরণটাকে মাইনাস দ্বারা গুণ করে দিই, মাইনাস দ্বারা গুণ করে দিলে আমাদের হবে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 20x মাইনাস 36 ইকুয়াল টু 0। এবার কিন্তু আমরা মাইনাস দ্বারা গুণ করার কারণে হচ্ছে এটা কি শূন্যের তুলনায় ছোট হয়ে গেছে। এর মানটা আমাদের কি হয়েছে? শূন্যের তুলনায় ছোট হয়েছে। তাহলে এটা আমাদের কত পাওয়া যাবে? এটা যেহেতু শূন্যের তুলনায় ছোট, আমাদের সর্বোচ্চ মান পাওয়া যাবে। সর্বোচ্চ মানটা কত আমাদের? এই যে এই ফর্মুলায় c মাইনাস বি স্কোয়ার বাই 4 এ c কত? মাইনাস 36 মাইনাস 400 ডিভাইডেড বাই 4 ইন্টু মাইনাসের 1, মাইনাস 36 মাইনাসে মাইনাসে প্লাস 100। 100 থেকে 36 বাদ দিলে হয় 64। তাহলে সর্বনিম্ন মান হয় আমাদের মাইনাস 64, সর্বোচ্চ মান হয় 64। এবং কোন মানের জন্য আসলে সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান পাওয়া যাবে, এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের কত, মানে এক্ষেত্রে আমার কোন মানের জন্য আমার সর্বনিম্ন মান পাওয়া যায়, সেটা হচ্ছে মাইনাস বি ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 20/2 মানে হচ্ছে 10। এই 10 এর জন্য কি হবে? সর্বনিম্ন মান পাওয়া যাবে। আর এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ মান পাওয়া গেছে। সর্বোচ্চ মান পাওয়া যাবে হচ্ছে মাইনাস বি বাই 2, মাইনাস বি ডিভাইডেড বাই 2। তাহলে হয় এখানে 20/2 মানে হচ্ছে 10 আসে। তো 10 এর জন্য আমাদের কি হয়? সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান পাওয়া যায়। যখন আগে মাইনাস, তখন আমি এখানে 10 বসাইলে দেখবেন 64 আসে, আর হচ্ছে এখানে 10 বসাইলে আমাদের মাইনাস 64 আসবে। আশা করা যায় যে এই কনসেপ্টটা বুঝাইতে পারছি। এটা আপনাদের হয়তো ইন্টারমিডিয়েটে কাজে নাও লাগতে পারে, কিন্তু আপনাদের অ্যাডমিশন টেস্টে কাজে লাগবে। সি শূন্য হলে কি হয়, বি শূন্য হলে কি হয়, এ আসলে শূন্য হওয়া যাবে না। আসলে চাইছিলাম যে দ্বিঘাত সমীকরণের সবগুলো বেসিক শেষ করে দিব। আসলে একটা ক্লাসে কি এত বড় একটি অধ্যায় এভাবে শেষ করা যাবে? শেষ করা যাবে না। এখন আমাদের কিছু বেসিক বাকি আছে, যেহেতু ক্লাসটা অনেক বড় হয়ে গেছে আর বাড়াতে চাই না। আমরা আগামী দিন হচ্ছে পরবর্তী টপিকগুলো আলোচনা করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং ক্লাসটা অবশ্যই নোট করে আপনারা সম্পূর্ণ ক্লাসটা কি করবেন, করে আপনারা নোট করে ওটা আপনারা অ্যাপ্লাই করবেন। তো এটা হচ্ছে পড়ার মূল নিয়ম। তো আজকের ক্লাসটি পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।